এক দেশ এক ভোট নিয়ে এটা আমাদের তৃতীয় পর্ব। এর আগে দুবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। 2023-এ একবার আমরা এই নিয়ে আলোচনা করেছি, 2024-এর শুরুর দিকে একবার এই নিয়ে আলোচনা করা হয়েছে এবং 2024-এর শেষে আবারও এই বিষয়টি নিয়ে একবার আলোচনা করতে হচ্ছে। কেন? তার কারণ এর আগে যখন এই নিয়ে আলোচনা করা হয়েছে তখন বলা হয়েছে যে এই এক দেশ এক ভোট আনা হতে পারে, বিজেপি চিন্তাভাবনা করছে, আনতে চাইছে, এই নিয়ে কথাবার্তা হচ্ছে, কমিটি তৈরি হচ্ছে। এবার কিন্তু দেখা গেল যে সংসদে বিজেপির তরফ থেকে এই এক দেশ এক ভোটের যে বিল সেটা পেশ করা হয়েছে। অর্থাৎ একটা বিষয় এখান থেকে নিশ্চিত যে এর পরের নির্বাচনের আগে কিন্তু বিজেপির কাছে এই এক দেশ এক ভোট একটা ইস্যু হবে এবং তারা এই জিনিসটা নিয়ে মানুষের সামনে পৌঁছাবেন এবং বলবেন যে দেখুন, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাদের ভোট দেন তাহলে এক দেশ এক ভোট আমরা নিয়ে আসব, আমরা অলরেডি কিন্তু এটা পেশ করেছি। এবার এইখানেই বলা উচিত যে বিজেপির তরফ থেকে এবার যখন এই বিলটা পেশ করা হয়েছিল সংসদে, তার মানে কিন্তু এই নয় যে বিজেপি এটা বাস্তবায়িত করে ফেলেছে বা আমাদের দেশের যে সরকার তারা এটা বাস্তবায়িত করে ফেলেছে বা 2029 থেকেই আমরা এক দেশ এক ভোট দেখতে পাবো, সেটা কিন্তু নয়, কারণ এই বিল পাশ হয়নি। এবার বিজেপির ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন যে এই বিলটাকে পাশ করার মতো ভোট বা পাশ করার মতো সংখ্যা বিজেপির কাছে এই মুহূর্তে কি রয়েছে? কেন পাশ করতে পারলো না তাহলে বিজেপি? মানে বিজেপির কি সংখ্যাগরিষ্ঠতা নেই? সংখ্যাগরিষ্ঠতা তো অবশ্যই রয়েছে, আপনারা সকলেই জানেন। বিজেপি সরকার গঠন করেছে, এনডিএর গভর্নমেন্ট রয়েছে, তো সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই রয়েছে। কিন্তু এই বিলটা পাশ করতে গেলে যেহেতু সংবিধানের অ্যামেন্ডমেন্ট, সংবিধানের বদল প্রয়োজন, তাই এই বিলটাকে যদি পাশ করতে হয়, যারা এটা পাশ করতে চাইছেন তাদের 2/3 ভোট দরকার। অর্থাৎ সংসদে যতজন সাংসদ উপস্থিত রয়েছেন তার মধ্যে 2/3 সাংসদকে এক দেশ এক ভোটের পক্ষে ভোট দিতে হবে, তবে কিন্তু এই বিল পাশ হবে। এবার এই সংখ্যা কিন্তু বিজেপির কাছে এই মুহূর্তে নেই। সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপির কাছে নেই। ওই যে বিজেপির স্লোগান ছিল আপকি বার 400 পার, সেই 400 পার যদি বিজেপি করতে পারতো বা তার কাছাকাছি পৌঁছাতে পারতো, তাহলে সেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপির কাছে থাকতো এবং এই বিল তারা খুব সহজেই পাশ করে ফেলতো। এবার যখন এই এক দেশ এক ভোটের যে বিল সেটা লোকসভায় পেশ করা হয়, তখন যে ভোটাভুটি হয়, সেই সময় জানা যায় যে লোকসভায় সাংসদ যারা উপস্থিত ছিলেন সেই দিন ভোট দেওয়ার জন্য, সেই সংখ্যাটা ছিল 461। এবার 461 2/3 মানে 307, অর্থাৎ 307 জন এমপিকে এই বিলটার পক্ষে ভোট দিতে হতো। কিন্তু সেখানে দেখা গেছে যে এক দেশ এক ভোটের পক্ষে ভোট পড়েছে 263 এবং এক দেশ এক ভোট বিলের বিপক্ষে ভোট পড়েছে 198। আপনি যদি ফুল স্ট্রেংথ ধরেন বিজেপির, আপনারা জানেন যে লোকসভায় মোট 543 জন সাংসদ থাকেন। এবার সেখানে 543-এর 2/3 কত হচ্ছে? 362। বিজেপির কাছে এই মুহূর্তে কিন্তু এই সংখ্যাটাও নেই যে তারা বিলটা পাশ করিয়ে নিতে পারবে, কারণ আপনারা জানেন এনডিএ, বিজেপির যেটা এনডিএ জোট, তাদের কাছে এই মুহূর্তে সাংসদ সংখ্যা হচ্ছে 293। তারই সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা বিষয় উঠে এসেছে সামনে, যে লোকসভায় যেদিন এই এক দেশ এক ভোটের বিলটা পেশ করা হয়েছিল, সেই দিনের ভোটাভুটিতে বিজেপির নিজের 20 জন সাংসদ অংশগ্রহণ করেনি, যদিও বিজেপির তরফ থেকে খুব স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হয়েছিল যে তার সমস্ত সাংসদরা যেন উপস্থিত থাকেন এবং এই ভোটে অংশগ্রহণ করেন। এবার বিষয়টা হচ্ছে বিজেপিকে তার মানে এক দেশ এক ভোট এই বিল যদি পাশ করাতে হয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা তার দরকার লোকসভায়। সেটা করতে গেলে বিরোধীদের মধ্যে 3টে যে বড় দল রয়েছে, যাদের কাছে সর্বোচ্চ সংখ্যক সাংসদ রয়েছে, কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস, এর মধ্যে অন্তত 2টি বিরোধী দলকে এক দেশ এক ভোটের পক্ষে নিয়ে আসতে হবে বিজেপিকে, তবেই কিন্তু তারা এই বিলটা পাশ করাতে পারবেন লোকসভায়, যেটার সম্ভাবনা এই মুহূর্তে অত্যন্ত ক্ষীণ। কিন্তু এখন এটা নিয়ে কথা বলি কি হবে? এটা তো আপাতত আসছে বলে মনে হয় না। তাহলে এর পরের প্রশ্ন যেটা হয় সেটা হলো এর ভেতরে কি আছে, মোদ্দা কথাটা কি বলা হচ্ছে, এক দেশ এক ভোট হলে কি হবে এবং এটা হলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে। এবার সেটা যদি আপনি একদম বিস্তারিত জানতে চান তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ONOE-HLC রিপোর্ট। ONOE মানে হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, HLC মানে হাই লেভেল কমিটি, এবং সেই কমিটির তরফ থেকেও একটা রিপোর্ট কিন্তু পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক ভোট এলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে। আর যদি ছোট করে জানতে চান যে মোদ্দা কথা কি, এটা কিভাবে হবে বা এর সুবিধা অসুবিধা কি, তাহলে আজকের পর্বটা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাদের ছোট করে। প্রথম কথা বলা হচ্ছে যে এটা কিভাবে হবে। দেখুন, যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটা পাশ হয়ে গেল, ধরুন 2024-এ সারা দেশে একসঙ্গে
নির্বাচন হলো, সরকার সব জায়গায় নির্বাচিত হয়ে গেল। এইবার আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রপতি রয়েছেন, তিনি একটি ডেট ঠিক করবেন। সেই দিন থেকে রাজ্য এবং দেশের সমস্ত সরকার তাদের কাজকর্ম করা শুরু করবে এবং সেই দিন থেকে 5 বছরের একটা টেনিওর ক্যালকুলেট করা হবে। 5 বছর হয়ে যাবে, 5 বছর পরে গিয়ে ঠিক আবার ওই দিনটা যখন কমপ্লিট হয়ে গেল তখন আবার গোটা দেশে একসঙ্গে নির্বাচন হবে। এর মাঝখানে যদি কোথাও সরকার পড়ে যায় তখন কি হবে? এর আগে যেটা হয়েছিল বলেই এই একসঙ্গে সব জায়গায় ভোট হওয়াটা গন্ডগোল হয়েছিল, সেই রকম যদি আবার পরিস্থিতি হয়, কোনো রাজ্য বা দেশে যদি সরকার পড়ে যায় তখন কি হবে? বলা হচ্ছে ধরুন 2024 থেকে এই সব সরকার একসঙ্গে পথ চলা শুরু করলো, 2029-এ গিয়ে আবার নির্বাচন হবে। এর মাঝখানে 2026-এ কোনো একটি রাজ্যের সরকার পড়ে গেল, তাহলে যখন সরকার সেখানে পড়ে গেল 2026-এ, সেখানে আবার নতুন করে নির্বাচন হবে, নতুন সরকার নির্বাচিত হবেন। তবে সেই সরকার 2026 থেকে 5 বছর পর্যন্ত শাসন চালাবে সেই রাজ্যে, সেটা হবে না। যেহেতু ডেট সেট করা আছে প্রেসিডেন্টের যে 2029-এর ওই নির্দিষ্ট দিনটা কমপ্লিট হচ্ছে, মানে 5 বছর হয়ে যাচ্ছে, তারপর নির্বাচন হবে 2029-এ, তাহলে সেক্ষেত্রে নতুন যে সরকার 2026-এ নির্বাচিত হয়েছে একটি রাজ্যে, সেই সরকার আগামী 3 বছরই শাসন করবে, 2026 থেকে 2029-এর ওই নির্দিষ্ট তারিখটা পর্যন্ত। তারপর যখন আবার সবার একসঙ্গে ভোট হবে, ওই রাজ্যেও একই সঙ্গে আবারও ভোট হবে। ওই সরকারের টেনিওর ওই 3 বছরই থাকবে, 5 বছর হবে না। একইভাবে যদি দেখা যায় দেশের সরকার পড়ে গেছে এবং যদি দেখা যায় 2029-এ যেদিন নির্বাচন হওয়ার কথা তার 6 মাস আগে সরকার পড়েছে, তাহলে নতুন আবার নির্বাচন হয়ে যে সরকার আসবে সে ওই 6 মাসই সরকার চালাবে। তারপর আবার নির্দিষ্ট ঠিক যে সময় 2029-এ ভোট হওয়ার কথা, সেই সময়ই গোটা দেশে এবং রাজ্যগুলোতে ভোট হবে। এইভাবে জিনিসটা চলবে যাতে এই সাইকেলটা কোনো মতেই নষ্ট না হয়। এইবার যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে এক দেশ এক ভোটের পক্ষে কি কি যুক্তি দেওয়া হচ্ছে। দেখুন, মূলত এক দেশ এক ভোটের পক্ষে 3টে যুক্তি রয়েছে। প্রথম হচ্ছে খরচ। একটা নির্বাচন করতে যে কোনো সরকারের প্রচুর পয়সা খরচ হয়, সেটা আপনি রাজ্যের নির্বাচন বলুন বা দেশের নির্বাচন বলুন। যদি একসঙ্গে সব নির্বাচন হয়ে যায় তাহলে এই খরচটা যে কোনো সরকারকে একবারই বহন করতে হবে, দেশের সরকারকেও রাজ্যের সরকারকেও। বারবার প্রথমে একবার বিধানসভা নির্বাচনের সময়, তারপর একবার লোকসভা নির্বাচনের সময় এরকম করে খরচ করতে হবে না, অর্থাৎ সরকারের অনেকটা খরচ বাঁচবে। 2 নম্বর কথা যেটা বলা হচ্ছে, প্রত্যেকবার নির্বাচনের সময় আপনারা জানেন অনেক সরকারি কাজকর্ম আটকে যায়। একটা ওই এমসিসি চালু হয়ে যায়, মডেল কোড অফ কন্ডাক্ট, ওই সময়টায় সরকারি কোনো প্রকল্প ঘোষণা করা যায় না, কোনো পরিকাঠামোর কাজ, রাস্তা, ব্রিজ, জল, কোথাও কিছু তৈরি হচ্ছে, কোনো প্রকল্পের কাজকর্ম এগোচ্ছে, সেগুলো সমস্ত আটকে যায়। এমনকি আমাদের দেশের যে অর্থনৈতিক বৃদ্ধি সেটাও কিন্তু নির্বাচনের সময় আটকে যায়, কারণ অনেক ইনভেস্টমেন্ট দেরি হয়ে যায়, অনেক রকম সমস্যা রয়েছে। ইভেন সেই সময় নির্বাচনের সময় যদি কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে, সরকারের তরফ থেকে একটা রিলিফ প্যাকেজও কিন্তু সেভাবে নির্বাচনের সময় ঘোষণা করা যায় না, নির্বাচন শেষ হলে তবে দেওয়া যাবে। অর্থাৎ ওই সময়টায় সমস্ত কাজকর্ম, উন্নয়নমূলক বলুন, সরকারের বলুন, অর্থনীতির বলুন, সবই আটকে যায় বা প্রচণ্ড ধীর গতিতে চলে। তো 5 বছর অন্তর অন্তর যদি একবারই এই সব নির্বাচন একসাথে হয়ে যায়, তাহলে এই সমস্ত কাজ আটকানো, দেরি হওয়া, ইনভেস্টমেন্ট পিছনো সবই 5 বছরে একবার হবে, বারবার হবে না। একবার বিধানসভায়, একবার লোকসভায়, একবার এই রাজ্যে, একবার ওই রাজ্যে, এরকম করে বারবার কাজ আটকাবে না, একবারই আটকাবে, তারপর আবার 5 বছর সব স্মুথ চলবে। এবং তারই সঙ্গে তৃতীয় যে যুক্তিটা এক দেশ এক ভোটের পক্ষে দেওয়া হচ্ছে সেটা হলো যে এই সময় মানুষেরও তো অসুবিধা হয়, বারবার বিভিন্ন ভোট, বারবার করে ছুটি নাও, বেরো, রোদে পড়ো, জলে ভেজো, দাঁড়িয়ে থাকো লাইনে, বারবার করে ভোট দাও, এবছর একটা ভোট, পরের বছর আরেকটা ভোট। এবং তারই সঙ্গে আমাদের দেশের যে নিরাপত্তা বাহিনী তাদের বারবার ডেকে আনতে হয়, এবং তাতে আমাদের যে জাতীয় নিরাপত্তা, যে জাতীয় সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে কাজকর্ম বিঘ্নিত হয়। প্রত্যেকবার যখন ভোট হয় সরকারি কর্মচারীদের তখন ভোটের কাজে লাগাতে হয়, ফলে সরকারি কাজকর্ম বিঘ্নিত হয়, সেটাও বারবার হয়, একবার বিধানসভার সময়, একবার লোকসভার সময়। এগুলোও আটকানো যাবে যদি 5 বছরে একবারই সবটা একসঙ্গে হয়ে যায়। বারবার এত লোকজনকে টেনে আনতে হবে না, জাতীয় সুরক্ষা বলুন, সরকারি কাজকর্ম বিঘ্নিত করতে হবে না, একবারেই যা হওয়ার হয়ে যাবে।
এবার এক দেশ এক ভোটের বিপক্ষে কি কি যুক্তি রয়েছে। প্রথম যুক্তি হচ্ছে খরচ। এই এক দেশ এক ভোট হলে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একসঙ্গে করানোর জন্য যে পরিমাণ টাকা পয়সার দরকার সেটা একটি বড় রাজনৈতিক দল, একটি জাতীয় রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো ছোট ছোট রিজিওনাল রাজনৈতিক দলের পক্ষে বহন করা সম্ভব হবে না। আপনি ভাবুন, বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে হচ্ছে, তার মানে একটি রাজনৈতিক দলের বিধানসভার ক্যান্ডিডেট, বিধায়কদের ক্যান্ডিডেট এবং এমপি ক্যান্ডিডেট অর্থাৎ সাংসদ ক্যান্ডিডেট সবাইকে একসঙ্গে দাঁড় করাতে হচ্ছে এবং সবার হয়ে ক্যাম্পেইন করতে হবে, সব রকম খরচ একসঙ্গে এই এতটা খরচ বহন করা বড় রাজনৈতিক দলগুলো ছাড়া কারোর পক্ষে সম্ভব হবে না। এবং বড় রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় রয়েছে তাদের কাছে একটা আনডিউ অ্যাডভান্টেজ থাকবে, কারণ সমস্ত টাকা পয়সা তাদের কাছেই যাবে। এই যে নির্বাচনের খরচ, ক্যাম্পেনিংয়ের খরচ, এগুলো কারা যোগায়? চাঁদার মাধ্যমে আসে। চাঁদা সব থেকে বেশি কারা দেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে শিল্পপতিরা। এবার শিল্পপতিরা তো দান খয়রাত করতে আসেননি, তারা যদি চাঁদা দেন তারা সুযোগ সুবিধা বুঝে নেবেন। এবার তারাও বুঝবেন যে আমি টাকা দিলে সুযোগ সুবিধা কাদের কাছ থেকে পাবো? যাদের ক্ষমতা রয়েছে, যারা ক্ষমতায় আছে তারাই আমায় সুযোগ সুবিধা দিতে পারবে। অর্থাৎ যে রাজনৈতিক দল অলরেডি ক্ষমতায় রয়েছে এই চাঁদাগুলো তাদের কাছে গিয়েই পড়বে। তাহলে যে ক্ষমতায় রয়েছে সে একটা অ্যাডভান্টেজ পাবে, বেশি টাকা পয়সা পাবে এবং যার জাতীয় উপস্থিতি রয়েছে সেই একমাত্র এত টাকা তুলতে পারবে যে লোকসভা এবং বিধানসভার সমস্ত ক্যান্ডিডেটের ক্যাম্পেনিং, ভোট করানো সব একসাথে সে করতে পারবে। দ্বিতীয় যে যুক্তিটা দেওয়া হচ্ছে এক দেশ এক ভোটের বিপক্ষে, সেখানে বলা হচ্ছে যে দেখুন আমাদের দেশ জুড়ে একটা প্রবণতা রয়েছে যেটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা একদম ফ্যাক্ট, এটাই সত্যি। নির্বাচনের ঠিক আগে জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায়, সেটা আপনি সংসদের ভোট মানে লোকসভা ভোট বলুন বা আপনি বিধানসভার ভোট বলুন, প্রত্যেকবার দেখা যায় ঠিক নির্বাচনের আগে তারা এলাকায় এসেছেন। ঠিক নির্বাচনের আগে আপনার যে সমস্যাগুলো সেগুলো কেমন যেন দূর হয়ে যাচ্ছে। মানে কোথাও রাস্তায় জল জমছে, সেই রাস্তাটা উঁচু হয়ে গেল, কোথাও জল পাওয়া যাচ্ছে না, সেখানে জলের সমস্যা দূর হয়ে গেল, কোথাও রাস্তা ভাঙাচোরা সেটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। এগুলো একদম নির্বাচনের মুখে মুখে দেখা যায়। এবার যেহেতু মোটামুটি 2 বছর 3 বছর অন্তর অন্তর লোকসভা এবং বিধানসভা ভোট দেখতে পাওয়া যায়, তো এই জনপ্রতিনিধিদের তবু 2 বছর 3 বছর অন্তর দেখা যায়। কিন্তু 5 বছর পর পর যদি ভোট হয় লোকসভা বিধানসভা একসঙ্গে, তাহলে এই 5 বছর কোনো জনপ্রতিনিধিকেই এলাকায় দেখতে পাওয়া যাবে না, কোনো কাজও হবে না। ঠিক 5 বছর কমপ্লিট হওয়ার পর তারা আবার হাত জোড় করে সবাই মিলে এলাকায় এসে উপস্থিত হবেন এবং তখন বলবেন যে আমরা কাজ করে দেবো। মাঝখানটাতে কোনো কাজ হবে না, কোনো জনপ্রতিনিধিকেও দেখতে পাওয়া যাবে না। তৃতীয় যুক্তি যেটা এক দেশ এক ভোটের বিপক্ষে সামনে রাখা হচ্ছে সেটা হলো লোকসভা নির্বাচন হয় জাতীয় ইস্যুতে আর বিধানসভা নির্বাচন হয় রাজ্যের বা স্থানীয় ইস্যুতে। এবার দুটো নির্বাচন যদি আপনি একসঙ্গে করে দেন তাহলে একটা বড় চান্স রয়েছে যে এই দুদিকের ইস্যু মানে জাতীয় ইস্যু এবং রাজ্যের স্থানীয় ইস্যু দুটো একে অপরকে গোঁত্তা দেবে। দেখুন ডেমোক্রেসি ওয়ান সাইজ ফিটস অল এরকম তো হয় না যে আমি ফ্রি সাইজের গেঞ্জি কিনলাম ব্যাস সবার হয়ে গেল, একটা সময় ভোট করলাম ওই একটা ইস্যুর কথা মাথায় রেখে মানুষজন ভোট দিয়ে দেবেন, এটা তো হবে না। তাদের রাজ্যের ভোটের জন্য রাজ্যের ইস্যুর কথা মাথায় রাখতে হবে এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে জাতীয় ইস্যুর কথা মাথায় রাখতে হবে। এবং একটা বড় চান্স রয়েছে যে দুটো কিন্তু গুলিয়ে যাওয়ার বা দুটো একে অপরকে ধাক্কা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনি এবার বলতে পারেন যে অনেকগুলো রাজ্য তো রয়েছে আমাদের এই দেশে, অন্তত 3-4টে রাজ্য তো রয়েছে যেখানে এরকম সাইমালটেনিয়াস ইলেকশন হয়, যেখানে রাজ্যের এবং দেশের নির্বাচন একসঙ্গে হয়। কই সেখানে তো ইস্যু গুলিয়ে যায় না, সেখানে মানুষজন তো রাজ্যের ইস্যুর কথা ভেবেই বিধানসভার ভোটটা দেন আর জাতীয় ইস্যুর কথা ভেবেই লোকসভার ভোটটা দেন। আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশে যে রাজ্যগুলিতে এই সাইমালটেনিয়াসলি একই সঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হয় সেগুলো বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য, অর্থাৎ সেখানে কেন্দ্রে যে ক্ষমতায় রয়েছে রাজ্যেও সেই ক্ষমতায় রয়েছে। এইটাই কিন্তু ক্ষমতায় থাকা দলের পক্ষে আরও একটা অ্যাডভান্টেজ যে এই দুটো ভোট একসঙ্গে হলে সাধারণত কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে তারাই কিন্তু ভোটে জিতে বেরিয়ে যাবে, এই সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়। এর পেছনে একটা বড় উদাহরণ, প্রচুর মানুষজন যেটা এতদিন বলতেন যে কই উড়িষ্যায় তো একসঙ্গে ভোট হয় কিন্তু উড়িষ্যায় তো বিজেডি অর্থাৎ নবীন পটনায়কের দল জেতে বিধানসভা ভোটে আর লোকসভায় দেখা যায় বিজেপি জিতছে, কিন্তু ওখানে বিধানসভা আর লোকসভা ভোটটা একই সঙ্গে হচ্ছে, তার মানে মানুষ গুলিয়ে ফেলেন না। দেখুন এতদিন বারবারই বলা হয়েছে যে উড়িষ্যাতেও কিন্তু বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং দুটো ভোট একসঙ্গে হয়, বিজেডি বা নবীন পটনায়কের দলের ভোট কিন্তু বিজেপি খাচ্ছে এবং সেটা হতে হতে আজ এমন পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে দেখুন
দেখুন উড়িষ্যাতেও কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে, যদিও বিজেডি বা নবীন পটনায়কের দলকে বারবারই দেখা যেত যে বিভিন্ন জাতীয় ইস্যুতে তারা বিজেপির পাশে গিয়ে দাঁড়িয়েছে, বিজেপিকে সমর্থন করেছে, তারপরেও কিন্তু উড়িষ্যাতেও সেই কাণ্ডটাই ঘটেছে। আপনারা যদি এক দেশ এক ভোট নিয়ে আমাদের আগের পর্বগুলো দেখে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন যে পক্ষে বিপক্ষের যুক্তিগুলো কিন্তু একদম হুবহু একই রয়ে গেছে। এর কারণটা হচ্ছে যুক্তিগুলো একই, যুক্তিগুলো তো নতুন নতুন সময় বললে বারবার বদলে বদলে যাবে না, আর তাছাড়া নতুন সুরে বারবার বাঁদর নতুন নতুন নাচ দেখায়। আমরা আমাদের যুক্তিতে কথায় সবসময় একই জায়গায় থাকি, আমরা এক কথার মানুষ। আপাতত যা বোঝা যাচ্ছে যে এই নিয়ে এইবার যে আলোচনা হলো, আবার হয়তো 2029-এ এই এক দেশ এক ভোট নিয়ে আলোচনা উঠে আসবে, 2025-এ 26-এ এই নিয়ে আলোচনা হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, যদি না সাংঘাতিক কোনো ধুমধামাকা হয় এবং কোনো একটা বিরোধী দল সাংঘাতিকভাবে একদম বিজেপির দিকে চলে আসে, বিজেপির কে সমর্থন করতে শুরু করে, এনডিএ জোটের মধ্যে ঢুকে পড়ে। এরকম যদি না হয় তাহলে এক দেশ এক ভোট নিয়ে একদম সাম্প্রতিককালে এরপরে খুব একটা আলোচনা শোনা যাবে বলে মনে হচ্ছে না। কিন্তু ওই যে বললাম, যদি না কোনো ধুমধারাকা হয়, রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই সারপ্রাইজ, সেটা ভালো হোক বা খারাপ, সারপ্রাইজের জন্য সবসময় জায়গা একটু ছেড়ে রাখা দরকার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।